চিত্রচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা ২০। আজ সূর্য তার উত্তপ্ততা দুহাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলায় সূর্য মানুষের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররাও সূর্যের থেকে তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়ে আরো বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবকে এড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির ৬ নম্বর পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছোটাছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তায় ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিটের নিশ্চুপ মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে। এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতরে ছুঁতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করেই মনে হলো চাকরিটার প্রয়োজন। পায়ের নিচে একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন মানুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তা টি শার্টখানা, এলোমেলো কোকড়া চুল লেপ্টে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে, সিগারেটে ঝলসানো ঠোঁটগুলো আর গালের চাপদাড়ি অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশ লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে কত শত যুগ। হুট করে প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তালে মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁধ সমান চুলগুলো ঝুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা, কপালে অবস্থানরত। হৃদয় আপনা আপনি কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রৌদ্রের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদে শোক ভুলে যাওয়ার ঔষধ থাকে। অতিরিক্ত রোদে মাথায় থাকলে শোক মস্তিষ্ক বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলতায় শোক বাড়ে। যারা অতীব বিষণ্ণতায় ভোগে তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলে দুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজারো মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব কম হয়। মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ তো আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবেই বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এই শহরে কেবল অর্থের পূজারী? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহাররাই তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিসলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাপাসটায় উকি ঝুঁকি দাও কেন? হেথায় কেন তব বিচরণ? বাহারের প্রশ্নে লজ্জায় লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হাঁটতে হাঁটতে পথিমধ্যেই বাদামও খেলো দুজন। ভাগাভাগি হলো আরো কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছেন ৫ দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছে। ভিন দেশে যা চোখে দেখেছে তা সে ভিন দেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি সে, কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি।
রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহি আপা ভার্সিটিতে গেছে, না হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সওদাগরের রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষ হলো চিত্রা। হুট করেই চোখে বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরম ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট্ট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতায় অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ। দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়া একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন? আমি তো আছি এইখানে। চাচিরে আমি আগাই পিছাই দিমু। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদরে স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার? রান্নাঘরে এজন্য আসতে না বলি। যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরো কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষের চোখ থাকলেও অন্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখল চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে এক মিনিটও চোখের আড়াল রাখতে পারত না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সব সময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগে চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ টেলে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়ি দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাওয়া আসা করে সে। কলেজ বাসা থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রা আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ সেই মেয়ে নির্দ্বিধায় আসা যাওয়া করছে, সেই বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করলেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শোনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নৌশাদ খুব দ্রুত এগিয়ে এলো। ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি? ওহির চোখে মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নৌশাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠে আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্যও বোঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নৌশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি? বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নৌশাদের কথায় থামল ওহি। বুকে দুহাত
ভাঁজ করে বলল, হ্যাঁ আছে। বলেন আপনার কি বলে দিতে হবে। নৌশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো, অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নৌশাদের মুখের দিকে তাকালো, তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল পাঞ্জাবি পরেননি, হুট করে মন চেয়েছে তাই পরেছেন। আর কিছু? নৌশাদ বেশ অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওশাদ। হাসিরা আরো বিস্তৃতি লাভ করলো। সে কণ্ঠ খাদে নিয়ে বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন? নওশাদের কথাই হুট করে হেসে উঠল ওহি। হাসতে হাসতে বলল, আহা, ভর সন্ধেবেলা মিথ্যে বলছেন কেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না সত্যি এটা, মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে ওহির হাসির স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল আর চঞ্চল হাসিটা কেমন গুমট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি, এমন কথা সে আপনাকে জানিয়েছে, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করেছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটি দারুণ বুদ্ধিমতী। সত্যিই নওশাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে, সেটাই জানিয়েছে। নওশাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে, সেটা জানেন। ওহি ভরকালো না নওশাদের এমন কথাই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। নওশাদ অবাক হলো, মাথা দুলিয়ে বলল, না এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন? সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকেই পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদ চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু ওহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডার পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজির সব দিয়েছে, অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি? ওহি হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট্ট শ্বাস ফেলে 2 কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটির দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে বলল সে, আচ্ছা, আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দিবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝংকারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলেই আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের উপর রাখলো, তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো, চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা, তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচিই তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছে বিকেলের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, ও মা তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে, এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না বলো? দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহারের এহেন কথা। কিঞ্চিত ভড়কে গেল উপস্থিত সবাই। কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শেখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে। না হয় মানুষের হুকুমে এমন উঠবস করতো?
বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতর, আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না, একবার বোনের দিকে আর একবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না বাহার, তা তুমি এখানে যে বিশেষ কোনো কাজে এসেছ? আমি কি যে বলি না আন্টি, যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমার মানায় না তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো, ভাই হয়েছ তো, দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখপ্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল, এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা করলো সেই অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো, চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কি রে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি, কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট একসাথে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেসব। কাছের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচি? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত হলো। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, তুহিন, ভদ্রতা ভুলেছ? কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বিশ্রী করে তুলল? স্বার্থপর মেয়ে। টেবিলের কাচের ওপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেলল সব এক নিমিষে তুহিন। বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি, আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না, কন্যার ভার সামলানোর ক্ষমতাও ছিল না। বস্তিতে থাকতেন এক রুমের খুপড়িতে, ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা ঘিন ঘিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ের দুটোকে কি কম ভালোবাসা দিয়েছিলেন? অথচ আজ কি কথা বলছে তারা? তন্মধ্যেই নুরুল সওদাগর সশব্দে চড় বসালেন ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল, ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময়ই ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চড়ক গাছ। বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে, ভারী পেটটা ধরে তার হৃদয় বিতারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর।